মাদাগাস্কার থেকে প্রায় 280 মাইল দূরে অবস্থিত ট্রোমেলিন দ্বীপ আজ এটি পুরোপুরি জনশূন্য, আর এর পেছনে রয়েছে বেশ বাস্তব এক কারণ। প্রায় 200 একর আয়তনের এই ছোট্ট দ্বীপে টিকে থাকা সত্যি কঠিন। দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7 মিটার উঁচু, ফলে সমুদ্রের স্তর সামান্য বাড়লে কিংবা বড় কোনো ঝড় এলে পুরো দ্বীপটাই ডুবে যেতে পারে। এখানে ঘন জঙ্গল নেই, বড় গাছও নেই, কেবল কিছু ঘাস আর ঝোপঝাড় দেখা যায়। প্রাণীর মধ্যে তেমন বৈচিত্র্য নেই, মাঝে মাঝে কিছু সামুদ্রিক কচ্ছপ, সামুদ্রিক পাখি আর মাছ ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না। খাবার আর আশ্রয়ের জন্য এমন পরিবেশ যে কারোর জন্য বড় চ্যালেঞ্জ। আর কেউ যদি দুর্ঘটনাবশত এই দ্বীপে আটকা পড়ে তবে কয়েক সপ্তাহ নয়, কয়েক মাস বেঁচে থাকাই তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাবে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, আজ থেকে প্রায় 265 বছর আগে ঠিক এই ট্রোমেলিন দ্বীপে 60 জন মানুষ আটকা পড়েছিল, আর তারা এখানে বেঁচে ছিল কয়েক সপ্তাহ নয়, টানা 15 বছর। কিন্তু তারা কিভাবে এখানে আটকা পড়েছিল আর কিভাবে এই জনহীন বালুময় দ্বীপে এত বছর ধরে টিকেছিল, চলুন আজকের এই ভিডিওতে এই অবিশ্বাস্য কাহিনী জেনে নিই। বছরটা 1761 সাল। তখন ইউরোপে ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে ভয়ঙ্কর এক যুদ্ধ চলছিল, যেটাকে ইতিহাসে 7 ইয়ার্স ওয়ার নামে চেনে। এই দুই শক্তিধর দেশ তখন ভারত আর উত্তর আমেরিকার নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে ব্যস্ত। ঠিক এই সময় 31 জুলাই তারিখে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি বড় জাহাজ সমুদ্র যাত্রা শুরু করে। জাহাজটির নাম ছিল এল উতিল। এটি ফ্রান্সের বাওনা শহর থেকে ছাড়ে, আর তাতে ছিল মোট 142 জন ক্রু। প্রথম গন্তব্য ছিল মাদাগাস্কার, আর সেখান থেকে জাহাজটি মরিশাসের দিকে রওনা দেওয়ার কথা ছিল। তখন মরিশাসকে বলা হতো ইসলে অফ ফ্রান্স, কারণ সেটি ছিল ফরাসিদের উপনিবেশ। সেই সময় দাস প্রথা বৈধ থাকলেও যুদ্ধকালীন অবস্থায় গভর্নর সাময়িকভাবে দাস আনা ও নেওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কিন্তু জাহাজের ক্যাপ্টেন জায়াদা লা ফালগু লোভ সামলাতে পারেননি। তিনি গোপনে মাদাগাস্কারের পূর্ব উপকূলে ফল পয়েন্ট নামে এক জায়গা থেকে 160 জন মালাগাসি দাস কিনে নেন। এদের মধ্যে ছিল পুরুষ, নারী ও ছোট ছোট শিশুরাও। তার পরিকল্পনা ছিল মরিশাসে পৌঁছে এই দাসদের উচ্চ দামে বিক্রি করে প্রচুর টাকা রোজগার করা। দাসদের জাহাজের নিচের কার্গো সেকশনে গাদাগাদি করে ভরে ফেলা হয়, দরজা বন্ধ করে দেওয়া হয়, আর জাহাজ যাত্রা শুরু করে মরিশাসের দিকে। জাহাজে মূলত কিছু খাদ্যদ্রব্য বহনের দায়িত্ব ছিল, কিন্তু অতিরিক্ত মুনাফার জন্য জ্যাক গোপনে এই বিপজ্জনক বোঝাও তুলে নেয়। সে জানতো ধরা পড়লে শাস্তি ভয়ঙ্কর হবে, তাই যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছাতে চাইছিল। কিন্তু তাড়াহুড়ো সবসময় বিপদের কারণ হয়। ক্যাপ্টেনের কাছে ছিল দুটি মানচিত্র, দুটোতেই মরিশাসের অবস্থান কিছুটা ভিন্নভাবে দেখানো ছিল। এতে সে দিক নির্দেশ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। এর সঙ্গে ছিল গভীর রাতের অন্ধকার। যদি সে গতি কমিয়ে সকাল পর্যন্ত অপেক্ষা করত তাহলে হয়তো সামনে কি আছে তা বুঝতে পারত, কিন্তু সে সেটা না করে পুরো গতিতে এগোতে থাকে, আর সেই ভুল সিদ্ধান্তেই বিপদ ঘনিয়ে আসে। ধাক্কাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে জাহাজের সামনের দিকের কাঠামো ফেটে যায়, প্রচুর জল ঢুকে পড়তে থাকে, আর ধীরে ধীরে জাহাজ ডুবতে শুরু করে। ক্রুরা কেউ কেউ জলে ঝাঁপিয়ে দ্বীপে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয়নি। অন্তত 20 জন ক্রু সদস্য সাগরে ডুবে মারা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে নিচের কার্গোতে, যেখানে তালাবদ্ধ অবস্থায় থাকা 160 জন দাস কার্যত মৃত্যুর ফাঁদে আটকা পড়ে। জাহাজ ডোবার সময় নিচের দিকে কার্গো অংশটিও ভেঙে যায়। সেই সুযোগে কিছু দাস জলে ভেসে প্রাণ বাঁচাতে সক্ষম হয়। 160 জন দাসের মধ্যে মাত্র 80-90 জন জীবিত থাকে, আর বেঁচে যাওয়া ফরাসি ক্রু সদস্য ছিল 122 জন। অর্থাৎ একসাথে এখন 200 জনের মতো মানুষ আটকা পড়েছে এক ছোট জনমানব শূন্য ও দূরবর্তী দ্বীপে। চারপাশে শুধু সাগর আর মাদাগাস্কার কিংবা মরিশাস দুটোই ছিল শত শত কিলোমিটার দূরে। জাহাজ ধ্বংস হয়ে গেছে, খাবার ও জল সীমিত। দাস বিক্রি করে যে লাভের আশায় সে এসেছিল তা এক মুহূর্তে শেষ হয়ে যায়। এখন সে নিজে আটকা পড়েছে এমন এক দ্বীপে যেখান থেকে পালানো প্রায় অসম্ভব। উপরে থেকে আবার তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এই সব চিন্তায় সে কার্যরত ভেঙে পড়ে এবং নেতৃত্বের দায়িত্ব নিতে অসক্ষম হয়ে যায়। এই সময় ফার্স্ট অফিসার বার্তেলেমি কাস্তেলান ভেরিনত দায়িত্ব হাতে নেয়। সে দ্রুত কিছু ক্রু নিয়ে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ থেকে যতটা সম্ভব খাবার, কাঠ, জলের বোতল ইত্যাদি উদ্ধার করে আনে, এবং সেই সব উপকরণ দিয়ে ক্রু ও দাসরা আলাদা আলাদা ক্যাম্প বানায়। যদিও সবাই একই বিপদে ছিল, তবুও বৈষম্য স্পষ্ট ছিল। পানযোগ্য জল ছিল অতি সীমিত, আর সেই সব জল কেবল ফরাসি ক্রুদের জন্যই রাখা হয়। এতে তীব্র ডিহাইড্রেশনে বেঁচে থাকা দাসদের 1/3 মারা যায়। জীবিত থাকে প্রায় 60 জন। এক সপ্তাহ পর ক্রু ও দাসরা মিলে একটি কুয়া খনন করে, যাতে সবাই কিছুটা হলো জল পেতে পারে। জাহাজের খাবার ধীরে ধীরে শেষ হয়ে আসতে থাকলে তারা দ্বীপে পাওয়া সামুদ্রিক কচ্ছপ আর সিবার শিকার করে খেতে শুরু করে। রান্নার জন্য তারা বালু ও কাঠ দিয়ে একটি অস্থায়ী ভাটিও তৈরি করে ফেলে। বার্তেলেমির নেতৃত্বে ক্রুরা উদ্ধার পাওয়ার জন্য নতুন একটি জাহাজ তৈরির সিদ্ধান্ত নেয়। পুরনো জাহাজের ভাঙা কাঠ ব্যবহার করে শুরু হয় কাজ। 2 মাসের পরিশ্রমে তারা একটি ছোট সেলিং জাহাজ বানাতে সক্ষম হয়, যার নাম দেয় দ্য প্রভিডেন্স। এই জাহাজ তৈরিতে মালাগাসি দাসদের অবদান ছিল বিশাল। কঠিন কাঠের কাজ, জাহাজের কাঠামো দাঁড় করানো, সবকিছুতেই তারা প্রধান ভূমিকা নেয়। অনেক ফরাসি ক্রু এই কষ্টকর কাজের বদলে সহজ পাখি শিকারে কাজ করেছিল, তবুও ইতিহাসে তাদের অবদান প্রায় উপেক্ষিত থেকে যায়। 2 মাস পর জাহাজ তৈরি হলে 122 জন ফরাসি ক্রু সেই জাহাজে উঠে দ্বীপ ছেড়ে চলে যায়। 60 জন দাসকে দ্বীপে ফেলে রেখে তারা বলে যায়, আমরা শীঘ্রই আরেকটি জাহাজ পাঠাবো তোমাদের উদ্ধার করতে। 4 দিন পর ফরাসিরা মাদাগাস্কারের ফাল পয়েন্ট উপকূলে পৌঁছায়, কিন্তু পথে এক ভয়ঙ্কর গ্রীষ্মমণ্ডলীয় রোগে আক্রান্ত হয়ে ক্যাপ্টেন জে সহ বহু ক্রু মারা যায়। এরপর বেঁচে থাকা সদস্যদের নিয়ে বার্তেলেমি মরিশাসে পৌঁছায়। সেখানে পৌঁছে সে গভর্নরের কাছে দাসদের উদ্ধারের জন্য একটি জাহাজ চায়, কিন্তু গভর্নর তাতে রাজি হননি। তখন জাহাজে ঘাটতি ছিল আর যুদ্ধ চলছিল
ব্রিটিশদের সঙ্গে। গভর্নর নতুন করে কোনো জাহাজ ঝুঁকিতে ফেলতে চাননি। বার্থেলেমি সত্যি দাসদের বাঁচাতে চেয়েছিলেন, এটা সরকারি রেকর্ডে উল্লেখ আছে। সে চেষ্টা করেছিল উদ্বোধন ও কর্তৃপক্ষকে রাজি করাতে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আর সেই সাথে 60 জন মালাগাসী দাস একা পড়ে থাকে জনমানবহীন ট্রোমেলিন দ্বীপে।